এই সিনেমাটি ডিসি মানে ডিটেকটিভ কমিক্সের 3 নম্বর সিনেমা। এর আগের দুটো মুভি আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। প্রথমটা হলো ম্যান অফ স্টিল, আর তারই সিকুয়েল হলো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস। আর এই সিনেমাটি হলো তার দ্বিতীয় সিকুয়েল, মানে এই পুরো সিরিজের 3 নম্বর সিনেমা। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরুতে আমাদের দেখানো হয় একটা জেল, যেটার নাম হলো বেল রেভে পেনিটেনশিয়ারি। সেইখানে আমাদের কিছু আসামিদের দেখানো হয়, আর তাদের মধ্যে ছিল ডেডশট এবং হার্লে কুইন। আর তাদেরই মতো আরো অনেক ক্রিমিনালসরা সেইখানে ছিল। আর এরপরেই সিন শিফট হয় একটি ইউএস মিলিটারির এজেন্টের ওপর, যার নাম অ্যামান্ডা। সে একটি মিটিং এ গিয়ে পৌঁছায়, আর সেইখানে ইউএস মিলিটারির অনেক উঁচু পদের লোকেরা ছিল। অ্যামান্ডা সেখানে এসে তাদেরকে বলে যে এতদিন পর্যন্ত তো সুপারম্যান আমাদের রক্ষা করেছে, যেমনটা আমরা এর আগের সিকুয়েল মানে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে দেখেছিলাম, যে একটি বড় দানব যার নাম ডুমসডে ছিল, যাকে আমরা আমাদের রকেট মিসাইলস দিয়েও কাবু করতে পারছিলাম না। সুপারম্যান শুধুমাত্র আমাদের প্রাণ বাঁচানোর জন্য সেই দানবটার সাথে লড়াই করেছে, কিন্তু সেই লড়াই করবার সময় সুপারম্যান মারা যায়। যেহেতু সুপারম্যানের চিন্তা ভাবনা ভালো ছিল, সেই কারণে তো সে আমাদের সাহায্য করে দিয়েছে। কিন্তু একবার এইটা ভেবে দেখো যে এই ধরনেরই আরো ক্রিপ্টনিয়ান অথবা কোনো এলিয়েন যাদের চিন্তা ভাবনা সুপারম্যানের মতন ভালো নয়, তারা যদি এই পৃথিবীতে এসে আক্রমণ করতে শুরু করে, তাহলে আমাদেরকে তাদের থেকে রক্ষা করবেটা কে? আর সেই কারণেই আমি আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন রেখেছি, যার নাম হলো টাস্ক ফোর্স এক্স। এই ফোর্সের মধ্যে এমন কিছু লোকেরা রয়েছে যাদের শক্তি নর্মাল মানুষের থেকে একটু বেশি ধরে নেওয়া যায়। প্রথম নম্বরেই আসে ডেডশট। তাকে এই পৃথিবীর সব থেকে বড় অ্যাসাসিন নামে জানা যায়, আর সে পয়সার জন্য মানুষের প্রাণ নেয়। আর ডেডশটের এম এতটাই ভালো ছিল যে সে কোনোদিনও তার টার্গেট মিস করেনি। সে যে টার্গেটটি সিলেক্ট করত সেটা 100% কিল হতো। কিন্তু তার একটাই উইকনেস ছিল, সেটা হচ্ছে তার 11 বছরের ছোট মেয়ে। তখনই সেই লোকটি জিজ্ঞাসা করে যে তুমি তাকে ধরলে কি করে? তখনই অ্যামান্ডা বলে যে তার 11 বছরের সেই মেয়েটি আমাদের তার লোকেশন বলে দেয়, আর তারপরেই আমি ব্যাটম্যানের সাহায্য নিয়ে তাকে ধরেছি। আর একদিন ডেডশট এবং তার মেয়ে কোথাও যাচ্ছিল, তখনই ব্যাটম্যান তার পিছনে চলে আসে। ডেডশট তাকে গুলি মারতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় তার সামনে চলে আসে তার ছোট মেয়ে, আর সে বলে যে পাপা প্লিজ ডোন্ট ডু ইট। আর ডেডশট না চাইতেও নিজেকে সারেন্ডার করে দেয়। আর তারপরেই ব্যাটম্যান তাকে ধরে নিয়ে এসে এই প্রিজনে ঢুকিয়ে দেয়। দ্বিতীয় নম্বরে আসে হার্লে কুইন, যাকে জোকারের জন্য অ্যাসাইন করা হয়েছিল। আর জোকার সে একটা মেন্টাল অ্যাসাইলেমে ছিল। তাকে সেখানে অ্যাপয়েন্ট করা হয় যাতে সে জোকারের মেন্টাল স্ট্যাটাস ঠিক করতে পারে, কিন্তু সে জোকারকে পাগলের মতন ভালোবেসে ফেলে। সে জোকারকে ঠিক করার জন্য তাকে অনেক ওষুধ দেয়, আর সেইটা তার পছন্দ ছিল না। আর সেই কারণেই তার থেকে বদলা নেবার জন্য জোকার হার্লে কুইনের মেন্টাল স্টেট একেবারে বিগড়ে দেয়। সে তাকে ইলেকট্রিক শক দিতে শুরু করে, আর তাকে আস্তে আস্তে এমন স্টেট অফ মাইন্ডে নিয়ে আসে যার পর থেকে সে আর কোনোদিন নিজের কথা শুনতে পারেনি। আর অবশেষে তার মেন্টাল স্টেট জোকারের মতন হয়ে যায়, সে একেবারে তার মতনই বদলে যায়। একদিন জোকার আর হার্লে কুইন যখন তাদের গাড়ি করে গথম সিটি থেকে বেরোচ্ছিল, তখনই সেখানে চলে আসে ব্যাটম্যান, আর তাদের ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু জোকার ভীষণ চালাক ছিল, সে গাড়িটা নিয়ে সোজা জলে ঝাঁপ মেরে দেয়, আর সেইখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। ব্যাটম্যান তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল। সেইখান থেকে জোকার তো পালিয়ে বেরিয়ে যায়, কিন্তু হার্লে কুইন সেইখানেই ফেঁসেছিল। প্রথমে তো সে হার্লে কুইনকে বাঁচায়, কিন্তু তারপর যখন সে বুঝতে পারে যে হার্লে কুইনের অবস্থাও জোকার তার মতনই করে দিয়েছে, তারপরেই সে তাকে জেলে নিয়ে চলে যায়। এরপরে 3 নম্বরে আসে ক্যাপ্টেন বুমার্যাং, যে খুব বড় একটা চোর ছিল। সে অনেক বড় বড় ব্যাংকে চুরি করেছে, কিন্তু তার একটাই বাজে লক্ষণ ছিল, সে তার সাথীদের নিয়ে চুরি করবার পরে তাদেরকে বিট্রে করত। মানে তারা যখন চুরি করে সব পয়সা কালেক্ট করে নিত, তারপরে সে তার সাথীদের মেরে ফেলতো, আর একা সেই টাকা পয়সাগুলো নিয়ে বেরিয়ে যেত। কিন্তু তখনই সেখানে এসে পৌঁছায় ফ্ল্যাশ, আর ফ্ল্যাশের হেল্প নিয়েই তারা ক্যাপ্টেন বুমার্যাংকে ধরে। 4 নম্বর মেম্বার হলো ডিয়াবলো, আর তার কাছে ছোটবেলা থেকেই একটি গড গিফটেড পাওয়ার ছিল। সে নিজের হাত ইউজ করে আগুন তৈরি করতে পারত, কিন্তু একদিন সে নিজের বাড়িতেই অনেক বড় একটি ব্লাস্ট করে ফেলেছিল। তখনই সেই লোকটি জিজ্ঞেস করে যে তুমি তাহলে তাকে কি করে ধরলে? আর অ্যামান্ডা বলে যে আমাদের তাকে ধরতে হয়নি, সে নিজেই সারেন্ডার করে দিয়েছে।
5 নম্বর মেম্বার হলো কিলার ক্রগ। এর ছোটবেলাতেই কিছু জিন মিউটেশন হয়ে যায় আর তার কারণে তার গোটা চামড়া সবুজ হয়ে যায় আর তার দাঁতগুলো ভীষণ ধারালো হয়ে যায়। অ্যামান্ডা তখনই বলে যে হি লুকস লাইক আ রিয়েল মনস্টার and also he behaves like a monster, আর সেই কারণে সে এখন পুরোপুরি মনস্টারে পরিবর্তন হয়েছে। তাকে যেহেতু একটি দানবের মতন দেখতে ছিল, লোকজন তাকে বুলি করতে শুরু করে আর আস্তে আস্তে সে নিজে একটি মনস্টারে পরিণত হয়ে গেছে। এরপরে আসে ডক্টর জুন, আর সে একজন আর্কিওলজিস্ট ছিল। তার বিভিন্ন ধরনের গুহ এক্সপ্লোর করতে খুব ভালো লাগতো, কিন্তু একদিন সে গুহ এক্সপ্লোর করতে করতে একটি ভুল গুহতে ঢুকে পড়ে আর সেইখানে অনেক পুরনো মূর্তি পড়েছিল। আর তখনই ডক্টর জুন ভুলবশত একটি মূর্তি সেখান থেকে তুলে নেয় আর তারপরেই সে মূর্তিটি চেক করছিল, কিন্তু তখনই সেই মূর্তি থেকে একটি বড় শাকচুন্নি বেরিয়ে আসে, যার বয়স কমপক্ষে 6500 বছর হবে, আর তার নাম ছিল এনচ্যান্ট্রেস। সে ডক্টর জুনকে পজেসড করে নেয়, কিন্তু কিছুদিন পরেই অ্যামান্ডার সৈন্যরা সেখানে একটি হার্ট খুঁজে পায় আর সেইটা ছিল এনচ্যান্ট্রেসের, আর সেইটাকে সে নিজের কবজায় নিয়ে নেয়। আর সেইটার সাহায্যে তারা যখন চাইতো তখনই তারা ডক্টর জুনের থেকে সেই এনচ্যান্ট্রেসকে বাইরে বের করতে পারত, আর প্রয়োজন মিটলে তাকে আবার ফেরত পাঠাতেও পারত। আর এই টাস্ক ফোর্সের লাস্ট মেম্বার হলো কর্নেল রিক ফ্ল্যাগ। আসলে সে ইউএস আর্মির সব থেকে এফিসিয়েন্ট সৈন্য। অ্যামান্ডা এটাও বলে যে রিক ফ্ল্যাগ হচ্ছে জুনের বয়ফ্রেন্ড, আর সেই কারণেই আমি তাকে ফোর্স অ্যাক্টে নিযুক্ত করতে চাই। এর পরের দিনকে আবার ইউএস এর বড় পদের লোকেদের একটি মিটিং হয়, আর সেইখানে এই টপিকটা নিয়েই আলোচনা হয় যে সুপারম্যানের মতন যদি অন্য কোনো ক্রিপ্টোনিয়ান অথবা অন্য কোনো এলিয়েন যদি আমাদের পৃথিবীর ওপর আক্রমণ করে বসে, তাহলে আমরা তাদের সাথে লড়াইটা করব কিভাবে। তখনই অ্যামান্ডা সেখানে এসে তার একটি ফাইল সবার কাছে প্রেজেন্ট করে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন সেইটাকে রিজেক্ট করে দেয়, আর সে বলে যে এদের মধ্যে সকলেই তো দাগী আসামি, আমরা যদি এদেরকে এইভাবে ছেড়ে দিই তাহলে এরা আবার ধ্বংস শুরু করবে, আর তখন আমরা আর এদেরকে আটকাতে পারবো না, আর এই কাজটার জন্য আমরা তোমার সাথ দিতে পারবো না। এইটা শোনার পরেই অ্যামান্ডা জুনকে ডাকে আর তাকে বলে যে এনচ্যান্ট্রেসকে বাইরে আনো। আর এরপরেই ডক্টর জুন যখন এনচ্যান্ট্রেসের নাম নেয় তখনই সে সেইখানে এসে হাজির হয়। তাকে দেখতে ভীষণ ভয়ানক ছিল, সেইখানে সকলে তাকে দেখে একেবারে ভয়ে আঁতকে ওঠে। এরপরেই অ্যামান্ডা বলে যে এখন সময় এসে গেছে সবাইকে বলার, আর তারপরেই আমরা দেখতে পারি যে এনচ্যান্ট্রেস সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর তারপরেই একটি ফাইল হাতে নিয়ে সে ফিরে আসে। আর জেনারেল যখন সেই ফাইলটি দেখে সে একেবারে চমকে যায়। তখনই অ্যামান্ডা বলে যে এইটা জার্মানের সেই ফাইলটি যেখানে তাদের বানানো সমস্ত ওয়েপনের ডিটেলস রয়েছে। জেনারেল তখনই বলে যে এইটা তো সেই ফাইলটাই যেটা আমরা অনেক বছর ধরে খুঁজছি। আর ফাইনালি তারা অ্যামান্ডার এই প্রেজেন্টেশনটাকে পাস করিয়ে দেয়। এরপরেই সিন শিফট হয় এই গল্পের আর একটি মেন ক্যারেক্টারের ওপর, মানে জোকারের ওপর। জোকার, যার গার্লফ্রেন্ড হার্লে কুইন এখন সেই জেলে ছিল যেখানে তার সাথে আরো অনেক বড় বড় ক্রিমিনালদের রাখা হয়। সে তার গার্লফ্রেন্ডকে আবার ফিরে পেতে চায়, আর সেই কারণেই সে তার সেক্রেটারিকে সেইখানে ডেকে তার গার্লফ্রেন্ডকে কিভাবে সেখান থেকে ছাড়িয়ে আনা যায় সেই বিষয়ে নতুন নতুন প্ল্যান ভাবতে থাকে। আর একদিন তারা সেই জেলেরই একটি অফিসারকে ধরে নেয়, আর সেই পুলিশটার থেকে সে সেই জেলের সমস্ত ইনফরমেশন বের করতে শুরু করে। তখনই সে বলে যে অ্যামান্ডা নামের একটি বড় এজেন্ট রয়েছে, আর সে হাই প্রোফাইল ক্রিমিনালদের নিয়ে একটি ফোর্স বানানোর কথা চিন্তা ভাবনা করেছে, যেটার নাম হলো টাস্ক ফোর্স অ্যাক্টস, আর তাতে হার্লে কুইনেরও নাম রয়েছে। এর পরের সিনেই আমাদের দেখানো হয় ডক্টর জুনকে, যে কর্নেল রিক ফ্ল্যাগের সাথে ছিল। ঘুমের ঘরে সে আজ সকালের কথা ভাবতে থাকে, যেখানে সে নিজের ভেতর থেকে এনচ্যান্ট্রেসকে ডেকেছিল, আর সে ভুল করে রাতের বেলা স্বপ্ন দেখতে দেখতে তার নামটি আবার নিয়ে ফেলে, এনচ্যান্ট্রেস। আর এই নামটি নেবার পরেই এনচ্যান্ট্রেস সেখানে চলে আসে। রিক ফ্ল্যাগ তাকে গুলি মারার চেষ্টা করে, কিন্তু তখনই এনচ্যান্ট্রেস তার মাইন্ডে ঢুকে তাকে একটি ভিশন দেখানোর চেষ্টা করে। সেইখানে আমরা দেখতে পারি যে একটি হসপিটালের বেডে ডক্টর জুন পড়ে আছে, আর সে প্রায় মরতে বসেছে, আর সেইখানে রিক ফ্ল্যাগ বসে কাঁদছিল। আর তার ভিশন ভাঙার পরে সে এনচ্যান্ট্রেসের সামনে আসে, আর তার বন্দুকটাকে সে নিচে নামিয়ে দেয়। এরপরেই এনচ্যান্ট্রেস যায় অ্যামান্ডার ঘরে, যেখানে সে ঘুমোচ্ছিল, আর সেইখানে এনচ্যান্ট্রেস তার সেই হার্টটি দেখতে পায়। সে তার হার্টটি নিতে সেই বক্সের কাছে যেই যায় তখনই সেখান থেকে একটি বিপ সাউন্ড অন হয়ে যায়। তখনই সে বুঝে যায় যে আমি যদি এই বক্সের কাছে যাই তাহলে অ্যামান্ডার ঘুম ভেঙে যাবে। আর এরপরেই সে তার গোটা বাড়ি এক্সপ্লোর করতে শুরু করে।
আর সে তার রুমে আর একটি মূর্তি খুঁজে পায় যেটা তার ভাই ইনকিউবাসের ছিল। আর এরপরেই আমরা দেখতে পারি যে সে ওই মূর্তিটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটি মানুষের শরীরকে কবজা করে তার ভাইয়ের সেই আত্মাটিকে তার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আর তার ফলে ইনকিউবাস এখন একটি নতুন শরীর পেয়ে গেছিল আর এখন ইনকিউবাস একটা মানুষের শরীর পেয়ে গেছে। এরপরেই আমরা দেখতে পারি যে সে চলতে চলতে একটি মেট্রো স্টেশনে গিয়ে ঢোকে আর সেইখানে সে হঠাৎ করে মেঝেতে পড়ে যায় আর তাকে সেই অবস্থাতে দেখে তখনই সেখানে ডাক্তার আর পুলিশ কর্মীরা চলে আসে। কিন্তু ইনকিউবাস তার শরীরটিকে পুরো করার জন্য তার চারপাশের সেই ৩-৪ জন লোককে মেরে ফেলে আর তাদের সেই শরীর আর আত্মাটিকে নিজের কবজায় নিয়ে নেয়। এর ফলে তার শরীর তো এখন সম্পূর্ণ হয়ে গেছে আর তার সাথে সাথে তার মধ্যে অনেক ইউনিক শক্তিও চলে এসেছে। তখনই তার সামনে একটি ট্রেন চলে আসে আর সে তার শক্তি প্রয়োগ করে সেই ট্রেন স্টেশনটাকে একেবারে ধ্বংস করে দেয়। আর এরপরেই তারা যখন জানতে পারে যে তাদের বিরুদ্ধে এমন একটি এন্টিটি লড়ছে যার সাথে মানুষেরা লড়াই করতে পারবে না, তখনই জেনারেল সেই টাস্ক ফোর্স অ্যাক্টসকে অ্যাক্টিভেট করার কমান্ড পাস করে দেয় আর তারপরে সেই হাই প্রোফাইল ক্রিমিনালসদের একজোট করা হয়। সেইখানে আমরা দেখতে পারি যে তাদের সবার গলার ভেতর একটি ছোট চিপ ফিট করে দেওয়া হয়। আর অন্যদিকে অ্যামান্ডা যখন জানতে পারে যে এই সমস্ত দুর্ভোগ ওই এনচ্যান্ট্রেসের জন্য হচ্ছে, তখনই সে তার বক্সটি খুলে তার হার্টের ওপর আক্রমণ করতে থাকে আর তার ফলে এনচ্যান্ট্রেসের শক্তি কমতে থাকে। আর তখনই সে তার ভাই ইনকিউবাসের কাছে গিয়ে তাকে বাঁচাতে বলে আর এরপরে ইনকিউবাস তার অর্ধেক শক্তি তার বোন এনচ্যান্ট্রেসকে দিয়ে দেয় আর তার ফলেই তার শরীর এখন কমপ্লিট হয়ে যায়। আর তারপরেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই পৃথিবীতে কোনো মানুষকে বেঁচে থাকতে দেবে না আর তারা এমন একটি অস্ত্র তৈরি করবে যার ফলে সমস্ত মানুষেরা মারা যাবে। আর এরপরেই আমরা দেখতে পারি যে তারা সেই মেট্রো স্টেশনে একটি এনার্জি ক্রিয়েট করে আর সেইটা দিয়েই সেই অস্ত্রটি তৈরি হচ্ছিল। আকাশের মধ্যে একটি থান্ডার দেখা যায় আর চারিদিক ধ্বংস হয়ে যাচ্ছিল। আর এর সাথে সাথেই ইনকিউবাস সেইখানে তার কিছু সৈন্য দাঁড় করিয়ে দেয় যাদের মধ্যে তাদের মতনই বাজে শক্তি ছিল। এরপরেই সেখানে টাস্ক ফোর্সের লোকেদের ডাকা হয় আর সেইখানে কর্নেল রিক তাদেরকে বলে যে তোমাদেরকে এবার একটি মিশনে যেতে হবে আর সেইখানে আমাদের অনেক রেস্কিউ মেম্বার্স আটকে রয়েছে। সেইখানে একটি টেররিস্ট অ্যাটাক হয়েছে আর তার নাম হচ্ছে মিডওয়ে সিটি। আপনাদের সেইখানে যেতে হবে আর আমাদের কিছু স্পেশাল সৈন্য এবং কমান্ডারদের সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ যদি সেখান থেকে পালাতে যায় তাহলে তোমাদের গলার ভেতরে একটি চিপ সেট করা রয়েছে আর সেইটা হলো একটা বোম। আর তোমরা যদি সেইখান থেকে পালানোর চিন্তা ভাবনা করো অথবা আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে সেই বোমটাকে তখনই ডিটোনেট করা হবে আর তার ফলে তোমাদের মাথা সেই মুহূর্তে ফেটে যাবে। এর সাথে সাথেই সেখানে কিছু বক্সও আনা হয় যার মধ্যে সেই টাস্ক ফোর্সের মেম্বারদের জন্য কিছু অস্ত্র আর কস্টিউম ছিল। এরপরেই তারা নিজেদের ওয়েপন আর ড্রেস চুজ করে নেয় আর তারপরেই তারা রেডি হয়ে যায় সেই অজানা মিশনের জন্য। এরপরে তারা যখন প্লেনে চড়তে যাবে তখনই আর একটি মেম্বারের এন্ট্রি হয় যার নাম কাটানা। আর তারপরেই সমস্ত টাস্ক মেম্বার্সরা গিয়ে পৌঁছায় মিডওয়ে সিটিতে আর সেইখানে গিয়েই তারা বুঝতে পারে যে এইখানে ভীষণ পাওয়ারফুল একটি শক্তি আক্রমণ করেছে আর তার ফলে অনেক মানুষ প্রাণও হারিয়েছে। আর তারপরেই সেখানকার সোলজার্সরা অ্যাক্টিভেট হয়ে যায়, তারা সামনে তাদের টার্গেট দেখতে পায় আর তারপরেই ডেডশট বের করে তার M416 উইথ 4x স্কোপ। আর যখন সে জুম করে দেখে তখন সেইখানে সে এমন কিছু এন্টিটি দেখতে পারে যাদের একেবারে মানুষের মতন দেখতে ছিল না, বরং সেটা অদ্ভুত একটি শক্তি ছিল যেটা তাদের দিকে দৌড়ে আসছিল। আর তারপরেই তারা তাদের ওপর আক্রমণ শুরু করে আর তারা সকলকে মেরে ফেলে যাদেরকে ইনকিউবাস সেই শক্তির ফলে তৈরি করেছিল। আর এরপরেই ডেডশট রিক ফ্ল্যাগের সামনে আসে আর তার সাথে ঝগড়া করতে শুরু করে যে তুমি আমাদের সত্যি কথাটা বলনি কেন, তুমি শুধু আমাদের এইটা বলেছিলে যে এইখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে আর আমাদের তোমাদের কিছু সৈন্যকে বাঁচিয়ে এখান থেকে বের করতে হবে, আর আসলে তুমি আমাদের মিথ্যে কথা বলেছো, এইখানে কোনো টেররিস্ট তো নেই, এইখানে যারা আমাদের ওপর আক্রমণ করছে তারা একেবারে মানুষ নয়, তারা একটি ডিমন আর তারা আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলতেই পারতো, আর তুমি যদি আমাদেরকে সত্যি কথাটা একটু আগে বলতে তাহলে আমরা তোমাদেরকে জয়েন করতামই না। এরপরই হার্লে কুইন একটি কেমিক্যাল ট্রাঙ্ক লক্ষ্য করে আর তখনই সে ফ্ল্যাশব্যাকে পৌঁছে যায় যেখানে সে জোকারের সাথে ছিল আর জোকার তাকে বলে, ও ইউ লিভ ফর মি বাট দ্য কোয়েশ্চেন ইজ উইল ইউ ডাই ফর মি। এর মানে তুমি তো আমার জন্য বাঁচতে পারছো, কিন্তু আসল প্রশ্নটা হলো যে তুমি কি আমার জন্য প্রাণ দিতে পারবে।
আর এরপরেই হার্লে কুইন সেই কেমিক্যালে ঝাঁপ মেরে দেয়। আর তখনই আমরা দেখতে পারি যে হঠাৎ করে জোকারের মনে মনুষ্যত্ব জেগে যায়, আর সে সেই কেমিক্যালে ঝাঁপ মেরে দেয় হার্লে কুইনকে বাঁচানোর জন্য। আর তারপরেই শুরু হয় তাদের লাভ স্টোরি। আর তাদের মধ্যে ভালোবাসা, পাগলামি আর কষ্ট একেবারে ভরপুর ছিল। এরপরে সেখানে সেই ডিমনিক শক্তিগুলো টাস্ক ফোর্সের ওপর আক্রমণ করতে শুরু করে। আর তখনই ডেডশট ডিয়াবলোর ওপর চেঁচিয়ে ওঠে। সে তাকে বলে যে তুমি তোমার শক্তিগুলোকে ইউজ করছো না কেন, তুমি আমাদের কিছু করে দেখাও। আর সে তখনই রেগে গিয়ে তার হাত থেকে আগুনের ঝলকা বের করে, আর সেই আগুনের তাপে সেই সমস্ত ডেমনিক শক্তিগুলো সেখানে জ্বলে পুড়ে মারা যায়। এর কিছুক্ষণ পরেই তারা সেই বিল্ডিং এর এমন একটি ফ্লোরে গিয়ে পৌঁছায় যেখানে তাদেরকে কর্নেল রিক ফ্ল্যাগ বলে যে তোমরা এইখানেই অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে দেখছি যে কেউ বেঁচে রয়েছে কিনা। আর সে যখনই ভেতরে যায় তখনই এই গল্পের সব থেকে বড় প্লট রিভিল হয়। আমরা দেখতে পারি যে তাদেরকে এই মিশনে যে কোঅর্ডিনেট করছিল মানে অ্যামান্ডা, সে ওই বিল্ডিং এর সেই রুমের ভেতরেই বসেছিল। আর যখনই সে কর্নেল রিক ফ্ল্যাগের সাথে কথা বলে যে এইখানে এই দানবদের দাপট বাড়তেই চলেছে, সেই মুহূর্তেতেই সেখানে পৌঁছে যায় ডেডশট। আর তাদের সব কথা সে শুনে ফেলে। সে তাদের সব কথা শুনে সেইখান থেকে বেরিয়ে আসে আর বলে যে আমি আর এই মিশনে থাকতে পারবো না, আর আমি এই মিশনটাকে এইখানেই শেষ করতে চলেছি। কিন্তু তখনই সেখানে অ্যামান্ডা এসে পৌঁছায় আর বলে যে তোমাদের সকলের রিমোট আমার হাতে, কিন্তু আমি যদি চাই তোমাদের সকলকে এইখানে প্রাণে মেরে ফেলতে পারি। দানবদের সাথে মানুষেরা লড়াই করে কোনোদিন জিততে পারবে না, আর সেই কারণেই আমি তোমাদের একটা টিম বানিয়েছি। আর এইখানে যদি তোমরা প্রাণ হারিয়ে ফেলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার টিমের নামই হলো সুইসাইড স্কোয়াড। আর তোমরা যদি এইখানে প্রাণ হারাও তাতে কোনো মানুষ অথবা কারোর কোনো কিছু যায় আসবে না। আর সেই কারণেই বলছি তোমরা আমার কথা শোনো আর আমার সাথে ফিরে চলো। এরপরেই আমরা দেখতে পারি যে অ্যামান্ডা সেই বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায় যেখানে অনেক সৈন্য আর সেই টাস্ক ফোর্সের মেম্বাররা ছিল। আর সে কন্ট্যাক্ট করে মিলিটারি বেসের সাথে। সে বলে যে এইখানে একটি হেলিকপ্টার পাঠাও। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি হেলিকপ্টার আসে। অ্যামান্ডা ভাবে যে সেইটা হয়তো তাদের বাঁচানোর জন্য এসেছে, কিন্তু তখনই আমরা দেখতে পারি যে সেই হেলিকপ্টারের মধ্যে মিলিটারি লোকেরা ছিল না, বরং ছিল জোকারের সমস্ত গুন্ডা সাথী। আর তারা সেখানে একেবারে ওপেন ফায়ার করতে শুরু করে। আসলে জোকার সেখানে এসেছিল হার্লে কুইনকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর হার্লে কুইন তার সামনে যখনই জোকারকে লক্ষ্য করে তখনই সে তার সব বন্দুক ফেলে রেখে তার কাছে যেতে শুরু করে। আর তারপরই জোকার তার হেলিকপ্টার থেকে নিচে একটি দড়ি ফেলে, আর হার্লে কুইন সেই দড়িটি ধরে তার সাথে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি যে অ্যামান্ডা ডেডশটকে সেখানে ডাকে আর বলে যে তাকে শুট করে দাও, কিন্তু ডেডশট তখন তাকে মারতে চাইছিল না, কারণ তারও একসময় ফ্যামিলি ছিল। ডেডশট এটা জানতো যে হার্লে কুইন জোকারকে ভীষণ ভালোবাসে, আর সে তাকে প্রাণে একেবারেই মারতে চাইতো না। আর সেই কারণেই সে এম করার একটি নাটক করে আর গুলিও চালায়। আর তার ফলে মনে হয় যে হার্লে কুইন মারা গেছে, কিন্তু সেই গুলিটি আসলে মিস করে যায়। আর তখনই সে অ্যামান্ডাকে বলে যে সরি, আমি শটটা মিস করে ফেলেছি। কিন্তু সেইখানে সমস্ত লোকেরা এটা জানতো যে ডেডশট কোনোদিনও তার টার্গেট মিস করে না। এরপরেই তারা আর একটি হেলিকপ্টারকে সেখানে আসার অর্ডার করে। আর তারপরেই আমরা দেখতে পারি যে আর একটি হেলিকপ্টার সেখানে এসে পৌঁছায়। আর সেইটা তখনই জোকারের হেলিকপ্টারের ওপর গুলি চালাতে শুরু করে। আর এরপরেই জোকার একটি উঁচু বিল্ডিং এর মধ্যে হার্লে কুইনকে ধাক্কা মেরে ফেলে দেয় যাতে সে মারা না যায়, কারণ সেই হেলিকপ্টারটি ব্লাস্ট হয়ে যেত। আর হার্লে কুইন নিচে পড়ার পরেই সেই হেলিকপ্টারটি সেইখানেই ফেটে যায়। আর তারপরেই সেই হেলিকপ্টারটি সেই বিল্ডিং এর মাথায় আসে অ্যামান্ডাকে নেওয়ার জন্য। আর অ্যামান্ডা সেইটাই উঠে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই সেই ইনকিউবাস তাদের উপর আক্রমণ করে দেয় আর সেই হেলিকপ্টারটিকে একেবারে ধ্বংস করে দেয়। আর তারপরেই সে নিজের কিছু দানবদের সাহায্যে অ্যামান্ডাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আর যখন টাস্ক ফোর্স এইটা জানতে পারে যে সেই ডিমনগুলো যাদের কাছে অমানবিক শক্তি রয়েছে তারা অ্যামান্ডাকে তুলে নিয়ে গেছে, আর তারা এমন একটি অস্ত্র বানাচ্ছে যেটা ইউজ করে পুরো মানব জাতিকে তারা মেরে ফেলতে পারবে, সেইটাকে আটকানোর জন্যই তাদের সাহায্যের প্রয়োজন। তো তোমরা আমার সাথে আসো কি না আসো, কিন্তু আমি সেখানে তাদের সাথে লড়তে যাবই। আর এরপরেই তারা একটি টিম গঠন করে আর তারা একটি প্ল্যান করে। তখনই ফ্ল্যাগ বলে যে কিছুদিন আগে আমার কিছু সৈন্যরা মেট্রো স্টেশনের নিচে একটি বোম রাখে, কিন্তু সেইখানে এখন জল ভরে গেছে। তখনই সেখানে কিলার কর্গ আসে আর বলে যে আমি একটা দানব আর আমি জলের ভেতরে থাকতে পারি। সে বলে যে আমি গিয়ে সেই বোমটিকে সেই লোকেশনে ফিট করে দেব যেখানে ইনকিউবাস আর তার সাথীরা রয়েছে। আর এরপরেই তারা সকলে পৌঁছে যায় এনচ্যান্ট্রেসের সাথে লড়াই করতে।
সেইখানে তার অনেক সৈন্যও ছিল। টাস্ক ফোর্স তাদেরকে মেরেও ফেলে। এরপরে তারা একটি দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে এনচ্যান্ট্রাসের সাথে লড়াই করার জন্য। কিন্তু তখনই এনচ্যান্ট্রাস তাদের মাইন্ডগুলো পড়ে ফেলে আর তাদেরকে সেই ভিশনই দেখায় যেটা তারা সব সময় পেতে চাইতো। সে ডেডশটকে এই ভিশন দেখায় যে তার ছোট মেয়ে এখন তার সাথে রয়েছে, আর এর সাথে সাথে সে ব্যাটম্যানকেও মেরে ফেলেছে, কারণ ব্যাটম্যানই তাকে জেলে পুরেছিল। হার্লে কুইন যে তার একটি ছোট পরিবার জোকারের সাথে বসাতে চেয়েছিল, সে চাইতো যে তার ছোট ছোট বাচ্চা হোক আর তার একটি ফ্যামিলি থাকবে। অন্যদিকে ডিয়াবলো দেখে তার ফ্যামিলিকে, যাদেরকে সে নিজের হাতে মেরে ফেলেছিল। কিন্তু ডিয়াবলো তখনই এটা বুঝে যায় যে যেই মানুষ মারা গেছে সে আর কখনো ফিরে আসতে পারে না, আর তখনই তার ভিশন সেখানে ভেঙে যায়। আর তারপরে সে তার সামনে গিয়ে বলে যে তোমার এইসব চাল আমার কাছে চলবে না, আমি তোমাদের সকলকে মেরে শেষ করে ফেলবো। তখনই এনচ্যান্ট্রাস তার ভাই ইনকিউবাসকে সেখানে ডাকে, আর তারপরে ইনকিউবাস তার সাথে লড়তে শুরু করে। ইনকিউবাস তাকে মারার চেষ্টা করে, কিন্তু ডিয়াবলো তার পুরো শক্তি তার সাথে লড়তে লাগিয়ে দেয়। আর ডেডশট যখন তাকে ডিস্ট্র্যাক্ট করে, ডিয়াবলো তার পুরো শক্তির ইউজ করে ইনকিউবাসকে সেই জায়গাটিতে নিয়ে যায় যেখানে কিলার কর্প তার বোমটি সেট করবে। আর কিছুক্ষণ পরেই সেখানে একটি বড় বিস্ফোরণ হয়, আর তার ফলে ইনকিউবাস সেখানে মারা যায়। কিন্তু সেইখানে ডিয়াবলোকেও তার প্রাণ হারাতে হয়। ইনকিউবাসের মারা যাবার পরেই এনচ্যান্ট্রাসের শক্তি অনেকটাই কমে যায়, সে নিজেকে কমজোর ফিল করতে থাকে। তখনই এনচ্যান্ট্রাস তাদেরকে বলে যে তোমরা আমার টিমে কিন্তু আসতে পারো, আমি তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ করব, তোমরা যা কিছু পেতে চাও সেই সব কিছুই তোমরা পেয়ে যাবে। কিন্তু তখনই ডেডশট বলে যে না, আমাদের মধ্যে কেউই তোমাকে হেল্প করবে না, আমরা সকলে মিলে তোমার আগেনস্টে লড়তে চাই। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে হার্লে কুইন তার সামনে আসে, আর সে সামনে এসে বলে যে তুমি আমার উইশটি কেন পূরণ করছো না, আমি এদের কথা শুনি না, তুমি আমার উইশটা পূরণ করতে পারো। তখনই এনচ্যান্ট্রেস বলে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর এরপরেই সে তার কথা শুনে এগোতে শুরু করে, আর এনচ্যান্ট্রেসও যখন তার দিকে এগোতে শুরু করে, হার্লে কুইন নিচে পড়ে থাকা সেই কাটানাটাকে তুলে তার ওপর আক্রমণ করে। ততক্ষণে এনচ্যান্ট্রেসের শক্তি অনেকটাই কমে যায়, আর তখনই রিক ফ্ল্যাগ কিলার কর্পকে বলে যে এই বোমটি নিয়ে তুমি তার এনার্জিতে ছুড়ে মারো। এরপরই ডেডশট হার্লে কুইনকে চেঁচিয়ে বলে যে আমাকে বন্দুকটা দাও, আর হার্লে কুইন তখনই তার বন্দুকটি ডেডশটকে দিয়ে দেয়। আর সেই বোমটি যখন এনার্জির কাছাকাছি গিয়ে পৌঁছায়, তখনই ডেডশট তাতে একটি হেডশট লাগায়, আর সেই বোমটি ব্লাস্ট হয়ে যায় এবং সেই এনার্জিটি যেটা হাওয়ায় ছড়িয়ে গেছিল সেটাও নষ্ট হয়ে যায়। আর এনচ্যান্ট্রাসের সমস্ত শক্তি এখন শেষ হয়ে গেছিল, আর মানুষদের ওপরে যেই বড় বিপদটি আসতে চলেছিল সেইটা এখন শেষ হয়ে গেছে, আর তারা সকলে সেইখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই সেইখানে জেগে ওঠে ডক্টর জুন, সে তার মানুষের চেহারায় ফিরে আসে, আর রিক ফ্ল্যাগ তাকে দেখে ভীষণ আনন্দিত হয়, সে তাকে জড়িয়ে ধরে ফেলে, আর তারা সকলে সেইখান থেকে বেরোনোর চেষ্টা করে। তাদের সামনে তখন আসে অ্যামান্ডা, সে বলে যে আমি এখনো বেঁচে আছি, মারা যাইনি। তোমরা কি ভেবেছিলে যে এই মিশনটাকে এইখানেই শেষ করে নিজেদের লাইফে ফিরে যাবে? তাহলে তোমরা খুব ভুল ভাবছো। আমার কাছে এখনো তোমাদের রিমোট রয়েছে, আর আমি যদি চাই তোমাদেরকে এইখানেই মেরে ফেলতে পারি, কিন্তু তোমরা আজকে সমস্ত মানুষ জাতিকে বাঁচিয়েছো, আর সেই কারণে আমি তোমাদেরকে একটি হেল্প করতে পারি, সেইটা হলো তোমাদের সাজা আমি 10 বছর কমিয়ে দিতে পারি। আর তোমাদের যদি আরো কিছু প্রয়োজন থাকে তোমরা এখনই আমার থেকে চাইতে পারো, পরে চাইলে সেটা নাও পেতে পারো। তখনই সেখানে ডেডশট বলে যে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, আর হার্লে কুইন বলে যে আমার একটি এসপ্রেসো মেশিন চাই। আর অন্যদিকে বুমারেং বলে যে তোমার এই 10 বছর সাজা কমিয়ে দেওয়াটাই কি আমাদের জন্য যথেষ্ট? তার থেকে ভালো তুমি আমাকে এমন একটি রুমে রাখো যেখানে আমার সাথে আর কেউ থাকবে না। এরপরে এই সিনেমার মিড ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় সেই বেল রেভে জেলটিকে, যার ভেতরে কিছু আতঙ্কবাদী এসে সেখানে ধ্বংস শুরু করে। আর তখনই আমরা দেখতে পারি যে সেইটা আসলে জোকার, আর সে এখনো মারা যায়নি, আর সে সেইখানে এসেছিল তার ভালোবাসা মানে হার্লে কুইনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।